যাই হোক, আমি এই ফরিদ ভাইয়ের কাছে আসি অন্য একটা প্রসঙ্গে। সেটা হচ্ছে BDNews24.com এর একটা প্রতিবেদনে ওরা বলছে ভার্চুয়াল রাজনীতির ফাঁদে আওয়ামী লীগ, শিরোনাম দিয়েছে ভার্চুয়াল রাজনীতির ফাঁদে আওয়ামী লীগ। এদিকে আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে পরস্পরকে ঘায়েল করার এক ধরনের প্রতিযোগিতা চলছে। প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি দিকভ্রান্ত হচ্ছে? ফরিদ ভাই। ধন্যবাদ আপনাকে আবারও। আসলে আপনি যেটা ওই যে নিউজ পোর্টাল দেখালেন BD20 কি যেন 24, এগুলো তাদের একটা এজেন্ডা। এগুলো ডিজিএফআই বলে দিয়েছে, জামাত বলে দিয়েছে, এগুলো তারা ছড়াচ্ছে। আমরা এর আগে ওই যে মানব জমিনের মতিউর রহমানকে বলতে শুনলাম শেখ হাসিনার আওয়ামী লীগ সম্ভব না, তারপর ভারত চেয়েছিল নির্বাচনে শেখ হাসিনা কানতে, এগুলো সব মিথ্যা কথা। এগুলো প্রপাগান্ডা। যখন শেখ হাসিনা ঘোষণা দিয়েছে যে আমি আসতেছি, তোমরা ফাঁসির দড়ি তৈরি করে রাখো, যখন তার কর্মীরা চাঙ্গা হয়ে গেছে, যখন বাংলাদেশের মানুষ ধরে নিয়েছে শেখ হাসিনা আসতেছেন, কবে সেটা কেউ জানে না, কিন্তু যে কোনো সময় আসতে পারেন, এটা যখন সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, তখন মনে করেন যে বাংলাদেশের পত্রিকাগুলোতে বিভিন্ন ফরমায়েশি নিউজ মেসেজ এগুলো দেওয়া শুরু করলো। এটা তার একটা অংশ। এটা থোড়াই এই যে বলতেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বিভ্রান্ত কেন হতে যাবে। আর আওয়ামী লীগ, আপনি যে কথাটা বলতেছেন, আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক পেজে তারা একে অপরের সাথে তর্ক বিতর্ক করেছে, এগুলো আমাকেও বলেছে। বিশেষ করে আপনি যার কথা বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি, সেটা হলো অমি পিয়াল ভাই আর হচ্ছে নিজুম মজুমদারের যে তর্ক বিতর্ক, তার মধ্যে আইজউদ্দিন আছে আর অন্য সুশান্ত দাশগুপ্ত আছে, এদের যে বিতর্ক সৃষ্টি হয়েছে, এরকম তাদের আগেও হয়েছে, আবার মিল হয়ে গেছে। এটা নিয়ে আমি খুব একটা বেশি মনে করতেছি না এটার জন্য বিভ্রান্ত হবে আওয়ামী লীগ। তাদের জন্য আওয়ামী লীগ কেন বিভ্রান্ত হবে? তারা যে তর্ক বিতর্ক করছে এগুলো তাদের ব্যক্তিগত পর্যায়ে। হ্যাঁ, কিছুটা সমস্যা হচ্ছে যারা আওয়ামী লীগের কর্মী, সাধারণ কর্মী, ডেডিকেটেড কর্মী, তারা আহত হচ্ছে। কারণ তারা বিশেষ করে যারা কেউ অমি পিয়ালের পক্ষেও, একই সাথে সুশান্তর পক্ষে, একই সাথে আইজউদ্দিনের পক্ষে, একই সাথে নিজাম মজুমদারের পক্ষে, তাদের জন্য একটু মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, তাদের জন্য সমস্যা। কিন্তু বিভ্রান্ত হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ কেন বিভ্রান্ত হতে যাবে? বাংলাদেশ আওয়ামী লীগ দুই ভাগ হয়ে যায় নাই। কেউ তো বলে না যে শেখ হাসিনার নেতৃত্ব মানে, এরা সবাই শেখ হাসিনার নেতৃত্ব একটা। কেউ হয়তো তাদের ব্যক্তিগত, কেউ বলতেছে আমি বড়, কেউ বলতেছে আমি বড়। বিষয়টা এরকম, ওই যে পতভাবে আমি দেব, রতভাবে আমি, তারপরে অন্তর্জামী, মানে শেখ হাসিনা হাসতেছেন। কারণ হলো যে এটা কোনো বিষয় না, এটা তাদের বিতর্ক। এটা নিয়ে আওয়ামী লীগের কোনো সমস্যাই হবে না। বরং আমি পোস্ট দিয়েছি, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে ফরিদ ভাই, এই যে অমি পিয়াল এবং নিজুম মজুমদার, আইজউদ্দিন, সুশান্ত, এদের যে তর্ক বিতর্ক, এটা আপনি কোন দৃষ্টিতে দেখেন? আমি বলেছি, দেখেন, ইসলাম ধর্মে একটা কথা আছে, নবী একবার বলেছিল যে আমার উম্মতের মধ্যে অনেক ফ্যাসাদ হবে, ঝগড়া হবে। তখন বলেছিল যে সাহাবীরা যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার উপায় কি? বলেন কি এরকম ঝগড়া ফেসাদ? না, ওটা আমার উম্মতের মধ্যে ঝগড়া ফেসাদ একটা রহমত। আমার কেন যেন মনে হচ্ছে অমি পিয়াল, নিজুম মজুমদার, আইজউদ্দিন বলেন আর সুশান্ত দাশগুপ্ত বলেন, বা আরো যারা আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করে যাচ্ছে, শেখ হাসিনার পক্ষে আন্দোলন করে যাচ্ছে, মুক্তিযুদ্ধের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, তাদের মধ্যে যে বিরোধটা থাকে, এটা আমি বিভ্রান্ত বলে মনে করি না। এতে বরং আওয়ামী লীগের মনে করতেছে এটা আওয়ামী লীগের জন্য রহমত, আমার মনে হয় আর কি। এবং এই ব্যাপারে আমি পোস্ট দিয়েছি, এটা শেষে রহমতে পরিণত হবে। আওয়ামী লীগের কথা যেটা বলেন, ফরিদ ভাই একটু আপনাকে বলে, আপনার ওই পোস্ট আমি পড়েছি, দীর্ঘ অনেক লেখা, প্রচুর লেখা লিখেছেন আপনি, পড়তে অনেক সময় লেগেছিল আমার। যাই হোক, ওই যে বলছিলাম যে এরা যে এক পক্ষ, ওই যে কি বললেন, অমি পিয়াল, সুশান্ত দাশগুপ্ত, সবার নাম আমি, ডাক্তার আইজউদ্দিন, নিকনেম এগুলো, অনেককে আমি চিনিও না বা আমার সাথে পরিচয় নেই, কিন্তু আমি অনেকদিন থেকে ওদের অ্যাক্টিভিটিটা দেখি, যারা অ্যাক্টিভিজম করে। এর মধ্যে বেশ কিছু লাল বদর আছে, ওরা যাদেরকে লাল বদর বলে, জাস্ট আমি বলছি না, আপনারা আবার মনে করেন না যে আমি কাউকে লাল বদর বলছি, মানে ওদের ল্যাঙ্গুয়েজ থেকে শব্দটা নেওয়া। তাদের মধ্যে অনেকেই কিন্তু আওয়ামী লীগের পক্ষে এখন কথা বলছেন অনলাইনে। আমি নাম বললে খাটো করব না, কারণ আবার আমি যদি এখন নাম বলি, দেখা গেল যে ওই ওনারা আবার এই লোকরে নিয়েও শুরু করবে। এরকম অনেকে আছে, সংখ্যা অন্তত আমি 20 জন বলতে পারবো, যারা একেবারে টপ লেভেলে অ্যাক্টিভিস্ট, অন্তত 20 জন বলে। কারণ এরা তখন আওয়ামী লীগের সময়ের, আওয়ামী লীগ তো কিছু সমালোচনা ছিল না, তাদের শাসন আমলে কিছু সমালোচনা ছিল না। 17 বছর ক্ষমতায় ছিল, সমালোচনা থাকতেই পারে, এটা তো সমালোচনা থাকতে পারে না, তাহলে বিবেকবান কেউ হয়তো কোনো বিষয়ে সমালোচনা করেছে, ওই পোস্ট এখন সামনে চলে এসেছে,
সেটা নিয়ে এখন হই হুল্লোড়, তার মানহানি করার নানা হচ্ছে, এবং জ্ঞানী গুণীরাই করছে, হাই প্রোফাইলরাই করছে। এমন না যে একদম চুনুপুঠিরা করছে, থাক এটা ধর্তব্যের মধ্যে পড়ে না, কিন্তু না, হাই প্রোফাইলরাই করছে। এই কারণে বলছিলাম যে এদেরকে ফলো করছে তো তাদের তৃণমূলরা, করে না? নিশ্চিতভাবে তৃণমূলরা ওদেরকেই তো ফলো করছে। এখন ওরা দিকভ্রান্ত হলে তৃণমূলও তো দিকভ্রান্ত হবে। পরিস্থিতিটা এফেক্ট খাবে কোথায়? আপনি ডিজিএফআর এর কথা বললেন একটু আগে, যে ওই যে নিউজটার বিষয়ে, তো এইসব তথ্য, এই যে শেখ ফরিদ 2011 সালে আওয়ামী লীগের বিরুদ্ধে কি একটা পোস্ট দিয়েছে, ওইটা এখন তুলে দিতে হবে, যে শেখ ফরিদকে যেন এরা পাত্তা না দেয়, বুঝতে পারছেন? আবার আবার আমার নাম বলেন, মানুষ মনে করবো আমি বলছি, বুঝতে ভুল করবে। প্রিয় দর্শক, উদাহরণ দেওয়ার জন্য বলছে, উদাহরণ হিসেবে উদাহরণ দিলাম। হয়তো কোনো একটা বিষয়ে, যেমন আমি সমালোচনা করেছি রেজিনা ইসলামকে যখন অ্যারেস্ট করলো ওই যে করোনাকালীন সময়ে সাংবাদিক, আমি এটা সমালোচনা করেছি যে একজন সাংবাদিককে এইভাবে হেনস্থা করা এটা ঠিক হয়নি। আমিও সমালোচনা করেছি, ঠিক আছে, এবং অনেকেই সমালোচনা করেছে, বা এরকম আরো অনেক ব্যাপার আছে যেগুলো সমালোচনার যোগ্য। এখন যে বিষয়ে আমরা সাংবাদিক হিসাবে বা সোশ্যাল ওয়ার্কার হিসাবে যেটা সমালোচনার যোগ্য, আমরা তো করবই, তাই না? এবং কেউ কেউ করেছে। আপনি তো আওয়ামী লীগের কর্মী না, নেতাও না। আমি আওয়ামী লীগের কর্মী না, নেতাও না। যারা আওয়ামী লীগ করে তাদের জন্য হয়তো বার্নিংস থাকবে, কিন্তু যারা আলোচক, সমালোচক, তাদের সমালোচনা করতেই হবে। আওয়ামী লীগ যদি কালকে একটা ভয়াবহ ভুল করে, আমি কি সমালোচনা করবো না? ধরেন আওয়ামী লীগ আজ না হোক কাল তো ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ ভুল করলে তো আমি সমালোচনা করবোই, অবশ্যই করবো। আমি আগে অগ্রিম বলে রাখলাম, আওয়ামী লীগ যদি এমন কিছু করে যেটা গণতন্ত্রের জন্য হুমকি, আওয়ামী লীগ যদি ক্ষমতায় এসে 72 সংবিধানের জন্য হুমকি, এমন কিছু করে, অবশ্যই আমিও তখন সমালোচনা করবো না। আমার ফাইট কেন? আমি ফাইট করতেছি কেন? আমি তো আওয়ামী লীগ করি না, কিন্তু আওয়ামী লীগের পক্ষে আমার ফাইট চলে যাচ্ছে কেন? আমার ফাইটিং তার পক্ষে কেন চলে যায়? কারণ আমি মুক্তিযুদ্ধের পক্ষে। আমি আওয়ামী লীগ করি না, কিন্তু আমি মুক্তিযুদ্ধের পক্ষে। অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষে আমি কাউকে ছাড় দেবো না, নোবাডি আছে, কাউকে না, তার দিতে পারি না। মুক্তিযুদ্ধ মিথ্যা হয়ে গেলে আমি মিথ্যা হয়ে যাবো। মুক্তিযুদ্ধ মিথ্যা হয়ে গেলে, মুক্তিযুদ্ধ না থাকলে আমার দেশ থাকে না, মুক্তিযুদ্ধ না থাকলে আমার পতাকা থাকে না, বঙ্গবন্ধু না থাকলে আমার মানচিত্র থাকে না, বঙ্গবন্ধু না থাকলে আমার সার্বভৌমত্ব না। এগুলো প্রশ্ন তো আমি কাউকে ছাড় দেবো না। সেটা কিন্তু সরকার, রাষ্ট্র, ধরেন আমি ক্ষমতায় গেলাম, আমাকে মন্ত্রী বানানো হলো, 5 বছর আমি ক্ষমতায় থাকলে আমার কি ভুল হবে না? 5 বছরে কি আমি 5টা ভুলও করবো না? অবশ্যই আমার ভুল থাকবে, অবশ্যই সমালোচনা থাকবে। সমালোচনার সমস্যা না। আমি আবারও বলি, আমি মনে করি পৃথিবীর, আমার ফিলোসফি হলো পৃথিবীতে কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়, এবং গণতন্ত্র তাই, কেউ সমালোচনার ঊর্ধ্বে না। অবশ্যই সমালোচনা করবেন, এবং সেই সমালোচনাটা জাতি, সমাজ, রাষ্ট্র, মানুষ, মানবতা, সংবিধান, এগুলোর পক্ষে থাকতে হবে। সেই কথা অবশ্যই আপনি কেন করবেন না? রেজিনার ব্যাপারে বললেন, সেটার সমালোচনা আমি করেছি। ইভেন ক্রস ফায়ারের সমালোচনা আমি করি নাই আওয়ামী লীগের আমলে, কারণ আমি তো ক্রস ফায়ারের পক্ষে না। তার জন্য কি আমি লালপত্র হয়ে যাবো? হবো না। আর লালপত্র নিয়ে যেহেতু কক্সবাজারে একজন পৌরসভার কাউন্সিলরকে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছিল, তার 2 মেয়ে ছিল, সেটা নিয়ে পুরো দেশ কিন্তু কান্না করেছে।